আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। এই মুহূর্তে ভারত যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে, এমনকি এটা একটা বড় ধরনের যুদ্ধের পূর্বাভাস হিসাবেই আমরা দেখছি। প্রথমত আপনাকে বুঝতে হবে সার্জিক্যাল স্ট্রাইক বা যুদ্ধের ভাষায় এই সার্জিক্যাল স্ট্রাইক কি, এর গুরুত্ব কতটুকু, আর এতে কোনো একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশ কিভাবে লড়াই করে এবং পরিণতি কোন দিকে যায়। সার্জিক্যাল স্ট্রাইক হলো এক ধরনের সুনির্দিষ্ট সামরিক অভিযান, অর্থাৎ যেখানে শত্রুপক্ষের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে, যেমন হতে পারে একটা জঙ্গি ঘাঁটি, অস্ত্রাগার, অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনি দেখেন তাদের যে বিদ্যুৎ ক্যাপাবিলিটি, গ্যাস চেম্বারগুলো অথবা গ্যাসের যে ক্ষেত্রগুলো, এরকম ভাবে নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তুকে টার্গেট করে আপনার হামলা চালানো হয়, আর যার মূল উদ্দেশ্য থাকে ন্যূনতম বেসামরিক ক্ষয়ক্ষতি, অর্থাৎ বেসামরিক জনগণের যেন ক্ষয়ক্ষতি না হয়, আর হলেও সেটা যেন একদম ন্যূনতম পর্যায়ে থাকে, বা কোলাট্রাল ড্যামেজ। আর শুধুমাত্র সেই টার্গেটেড জিনিসটাকেই ধ্বংস করা, ক্ষতিগ্রস্ত করা, গুড়িয়ে দেওয়া, অর্থাৎ মূল লক্ষ্য থাকে সার্বিক যুদ্ধ না, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে টার্গেট করে। হতে পারে এটা বাংলাদেশের কোনো একটা ক্যান্টনমেন্ট, হতে পারে আমাদের সীমান্তবর্তী বিজিবির কোনো ঘাঁটি, হতে পারে কোনো একটা নির্দিষ্ট শহরের কোনো একটা নির্দিষ্ট বাড়ি, অথবা যে কোনো কিছু। বুঝতে পারছেন, সার্জিক্যাল স্ট্রাইকটা হচ্ছে সার্বিক যুদ্ধ না, তবে যুদ্ধেরই একটা পূর্বাভাস। এটি একটি সীমিত আকারের অত্যন্ত নির্ভুল এবং কৌশলগত হামলা, যা কোনো বড় আকারের যুদ্ধের দিকে না গিয়ে নির্দিষ্ট শত্রুর ক্ষতি সাধনের জন্য পরিচালিত হয়। যেমনটি ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনী অতীতে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে। আবার আপনি ধরেন ইসরায়েল মাঝে মাঝে এই ধরনের অভিযান চালায় ইরান সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে। এখন হঠাৎ করে কেন বাংলাদেশে এই সার্জিক্যাল স্ট্রাইকের আলোচনা আসছে? গতকালকে আমাদের গণমাধ্যম, প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকায় যে নিউজটা আসছে, বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা। বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর সাথে বনগাঁ উত্তরের বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া, তারা এই আহ্বান জানিয়েছেন মোদী সরকারকে। বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বিজেপি নেতাদের এমন মন্তব্যে বিতর্ক আরো উস্কে গেল। সীমান্তে উত্তেজনা এবং সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে ভারতের হিন্দুত্ববাদী দলটির নেতারা তারা যে বক্তব্য দিচ্ছেন, আসলে এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছুই ফলাফল বয়ে আনবে না। আপনার বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার, তারা সহ শুভেন্দু অধিকারী যিনি প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ বক্তব্য করেন, তাদের বক্তব্য ছিল এটা যে ডক্টর ইউনূসকে একটা শিক্ষা দিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা দরকার ভারতে। কূটনৈতিক সমাধানের বদলে বিতর্ক এবং উস্কানি বেশি শোনা যাচ্ছে বলে তারা মনে করছে যে বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে এই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। অসীম সরকার প্রকাশ্যে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে তার সরকারকে। তার বক্তব্য, যেভাবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেভাবে বাংলাদেশেও অভিযান করুক ভারত সরকার। অর্থাৎ 2016 সালে পাকিস্তানের সাথে আপনার যে সীমান্তবর্তী এরিয়া, সেখানে একটা সার্জিক্যাল স্ট্রাইক দিয়েছিল ভারত এবং তাতে তারা সফল হয়েছিল। সো এই বিধায়করা মনে করছেন বা এমপিরা মনে করছেন তেমন একটা স্ট্রাইক বাংলাদেশে দেওয়া দরকার। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে সেখানকার উগ্রপন্থীদের পাকিস্তানে পাঠিয়ে দিক। আপনার বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এখনই উচিত বাংলাদেশকে আর বাড়তে না দেওয়া, এখনই সার্জিক্যাল স্ট্রাইক করা দরকার। অর্থাৎ ভারত চাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারত বিরোধী যে সকল বক্তব্য, ভারতের সার্বভৌমত্ব বিরোধী যে বক্তব্য, সকল কিছুকে তারা খুবই সিরিয়াস নিচ্ছে। আর এই মুহূর্তে জনাব তারেক রহমানের ফেরাতে কিছুটা স্বস্তি ফিরলেও ভারত বাংলাদেশের ব্যাপারে আশ্বস্ত হতে পারছে না। কারণ এই সরকারের সময় বিভিন্ন সময় পাকিস্তানের বিভিন্ন ঊর্ধ্বতন জেনারেলরা যখন বাংলাদেশ সফর করছেন, তখন ভারত মনে করছে তাদের যে 7 সিস্টার্স, তাদের যে শিলিগুড়ি করিডোর, বিভিন্নভাবে
বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান বড় কোনো ঘটনা ঘটাইতে পারে, আর ওইরকম ঘটনা ঘটানোর আগেই উচিত ভারতের একটা সার্জিক্যাল স্ট্রাইক করা, যেন বাংলাদেশের শিক্ষা হয়। এখন ভারত চাইলেই কি এটা করতে পারে? পারে। সার্জিক্যাল স্ট্রাইক দিলে আমাদের কিচ্ছু করার থাকবে না। এই মুহূর্তে আমাদের সাথে অন্য কোনো দেশের প্রতিরক্ষা চুক্তি নাই যে ওই দেশ আমাদের পক্ষে এসে লড়াই করবে। অনেকটা কাকতালীয় ভাবেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাভালের সাথে কথা হলো বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আজকে প্রধানত এই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, অনেকেই বলেন তিনি মূলত আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত ইমপ্লান্ট। এই ইউনূস প্রশাসনের মধ্যে আমেরিকার যে মানুষটা সবচেয়ে বিশ্বস্ত এবং প্রতিনিধিত্ব করে তিনি হলেন এই ডক্টর খলিলুর রহমান, এবং তার সাথে আমেরিকান কর্তৃপক্ষের খুব ভালো সম্পর্ক। পাশাপাশি ভারতের সাথেও তিনি একটি চমৎকার সম্পর্ক ডেভেলপ করেছেন। বিশেষ করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাভাল ডক্টর খলিলের সাথে অনেক বিষয়ে আলাপ করেন, এবং বোঝাই যায় যে তারা পরস্পর কথা বলে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং আমরা অতীতে দেখেছি যে ডক্টর খলিল আলোচনার জন্য দিল্লি গেছেন, আবার কাতারে গেছেন। কাতারে সেখানে মার্কিন প্রতিনিধি ছিল, সেখানে ভারতের প্রতিনিধি ছিল, সেখানে কাতারেরও প্রতিনিধি ছিল। তো বিভিন্ন পর্যায়ে এই আলোচনাগুলোতে, এবং আমরা ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদির সাথে যে ডক্টর ইউনূসের একটা সংক্ষিপ্ত সাইডলাইন মিটিং হয়েছিল, সেটার পেছনে কিন্তু এই অজিত ডোভাল এবং ডক্টর খলিলের দুজনেরই কৃতিত্ব আছে। ডক্টর খলিলের সাথে যেহেতু অজিত ডোভালের নিয়মিতই কথা হয়, তো অজিত ডোভাল ফোন করেছিলেন বেসিক্যালি ডক্টর খলিলকে। তো ডক্টর খলিল একটা বিষয়ে খুব অস্বস্তিতে ছিলেন। এই যে মিটিং গুলোর কথা বললাম, ভারতে বা কাতারে বা ব্যাংককে বা যেখানেই ভারতীয় এবং মার্কিন কর্তৃপক্ষের সাথে মিটিং এ যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, এবং ডক্টর খলিলকে দায়িত্ব দেওয়া হয় যে এই মেসেজটা ডক্টর ইউনূসের কাছে নিয়ে যাবেন। যতবারই ডক্টর খলিল সেই মেসেজগুলো নিয়ে আসছে, ডক্টর ইউনূস কিন্তু কোনোটাই গ্রহণ করেনি এবং পাত্তা দেন, একদম উড়িয়ে দিয়েছে। এবং এই মেসেজগুলো মূলত বাংলাদেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেটা যেন ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি হয়, সেটা নিয়েই কিন্তু এই আন্তর্জাতিক মহলে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে। আপনারা জানেন যে ডক্টর ইউনূস অনেকটা একক সিদ্ধান্তে আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন না, তার নিবন্ধন স্থগিত করেছে। এগুলো মূলত ডক্টর ইউনূসের ব্যক্তিগত প্রতিহিংসার জায়গা থেকে এই সিদ্ধান্ত এগুলো হয়েছে। এগুলো যে তার উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে, সেখানে অধিকাংশ উপদেষ্টাই কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু বাংলাদেশের ভালো করতে আসেনি, তিনি এসেছেন ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এবং ব্যক্তিগত প্রতিশোধের বিষয়গুলো সর্ট আউট করতে। সেই কারণে আমরা দেখছি ডক্টর খলিলকে প্রত্যেকবার ডক্টর ইউনূস রীতিমতো ভৎসনা করেছে, একবার বেইমানও বলেছে, এবং বলেছে যে আপনাকে পাঠাই আমাদের পক্ষে নেগোসিয়েট করতে, আপনি যা এমন এমন মেসেজ নিয়ে আসেন যেগুলো তো আমাদের বিপক্ষের, আমাদের প্রস্থানের রোড ম্যাপ, যেটা আমি আগেও বলেছি। তো এই অজিত ডোভাল ফোন করেছিলেন, এবং অজিত ডোভাল ডক্টর খলিলকে যখন ফোন করেছেন, তিনি তখন ডক্টর ইউনূসের সামনেই ছিলেন। এবং অজিত ডোভাল যেহেতু মেসেজ কনভে করছে এবং সেগুলো কাজ হচ্ছে না, তিনি চেয়েছিলেন যে ডক্টর ইউনূসের সাথে সরাসরি অজিত ডোভাল কথা বলুন, এবং তিনি ডক্টর ইউনূসের পারমিশন নিয়ে তাকে ফোনটা দেন, এবং অজিত ডোভাল ডক্টর ইউনূসের সাথে কথা বলেন। যে এটা খুবই ভাইটাল ছিল এই ফোন আলাপটা। এটা সম্ভবত গতকাল বা পরশু হয়েছে। তো এইখানে অজিত ডোভাল কিন্তু খুব কড়া ভাষায় কথা বলেছেন। তিনি বারবার বলেছেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ, ফ্রি, ফেয়ার ইলেকশন করেন, এবং সেটি প্রয়োজনে 12ই ফেব্রুয়ারিতে, যেহেতু সেটা সম্ভব না, প্রয়োজনে নির্বাচনটা পিছিয়ে নেন, এবং সেই নির্বাচনে যেই জয়লাভ করবে, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, ভারতের তার সাথে কাজ করতে কোনো আপত্তি নেই। এবং আহ, অজিত ডোভাল অনেকটা ক্ষুব্ধ হয়ে বলেন যে আমরা অনেকবার আপনাকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, আপনি কোনোবার শুনছেন না একবারও। হ্যাঁ, আপনি নিজেকে কি মনে করেন, এবং আপনি এই যে আপনার যে গোয়ার্তুমির জন্য যে বাংলাদেশের যে যেদিকে যাচ্ছে বাংলাদেশ, সেটা তো কারো জন্যই ভালো হবে না, না বাংলাদেশের জন্য, না প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য। এবং তিনি আবারও বলেন, এবং ডক্টর ইউনূস আসলে এই মুহূর্তে রাজনীতিতে খুব নিঃসঙ্গ হয়ে গেছেন। তার সাথে পাকিস্তান আছে, বাংলাদেশের জামাতে ইসলাম আছে, আর আন্তর্জাতিক যে মিত্রগুলো তার সাথে ছিল তারা কিন্তু নেই। ভারত তো বরাবরই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। আমি ইনক্লুসিভ ইলেকশনের কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন যে প্রতিবেশী দেশ হিসেবে তাদের এই বিষয়ে নাক গলানো উচিত না। কিন্তু আগেও আমি বলেছি, ইনক্লুসিভ নির্বাচনের দাবি তো এখন বিশ্বের অনেক দেশই তুলছে। আমেরিকা বলেন,
ইউকে বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের অধিকাংশ দেশ বলেন, অস্ট্রেলিয়া বলেন, সবাই তো এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এখন ইউনূসের সাথে ডিপ স্টেটের একটা অংশ আছে, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু তারা ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে, এবং তারা ভারতের সাথে মিলেই বাংলাদেশের ব্যাপারে কৌশলগুলো নির্ধারণ করছে। তো এই অবস্থায় ডক্টর ইউনূস যে ঘাওড়ামি করতেছে সেটার উপরে কিন্তু ভারত থেকে এই ফোন আলাপের মাধ্যমে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হলো, এবং ডক্টর ইউনূসও বুঝে গেছে। ডক্টর ইউনূস অনেকেই বলছে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে তো আমার রক্ষা হবে না, এবং অজিত দোভাল যেভাবে কথা বলেছেন, এখন ইউনূসের সামনে এখন পদগুলো খুব সংকীর্ণ হয়ে আসছে। তিনি একটা ইনক্লুসিভ ইলেকশনের ব্যবস্থা করে তিনি সসম্মানে চলে যেতে পারেন হয়তো, কিন্তু তিনি যে পথে যাচ্ছেন তাতে তার ভবিষ্যৎ সেফ এক্সিটও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। আমি বারবারই বলছি যে পর্দার আড়ালে অনেক খেলাধুলা চলছে, এবং পলিটিক্স ইজ এ গেম। এই মুহূর্তে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ কেন রাজপথে নামে না, আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দেয় না, কিন্তু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা মনে করেন যে এখনই রাজপথে নামবার সময় নয়, বরং কূটনৈতিকভাবে যদি এই সমস্যার একটা সমাধান করা যায়, এবং ভারতের পক্ষ থেকে কিন্তু ডক্টর ইউনূসকে আরো অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে, কিন্তু তিনি সেগুলো মানবেন বলে মনে হচ্ছে না। কিন্তু এখন যেহেতু বাংলাদেশে তারেক রহমান এসেছেন, এবং তারেক রহমান এসেছেন, আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারেন যে তিনি একেবারে সাদামাটা ভাবে আসেননি। তিনি তার এই আগমনটার সাথে অনেকগুলো শর্ত জড়িত, এবং এই শর্তগুলোর মধ্যে একটা ছিল ইনক্লুসিভ ইলেকশন, এবং তারেক রহমান ইনক্লুসিভ ইলেকশনে রাজি, এই মুহূর্তে রাজি, এবং সেই শর্তেই তিনি বাংলাদেশে এসেছেন। এছাড়াও আইসিটির বিচার মামলা, এই বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা, এগুলোর ব্যাপারেও অনেক শর্তে এগ্রি করেই তারেক রহমান বাংলাদেশে এসেছেন। তো বাংলাদেশের সামনে এখন আহ, একটা সুযোগ এসেছে যে সবাই মিলে একটা ইনক্লুসিভ ইলেকশনের মধ্য দিয়ে একটা গণতন্ত্রের নবযাত্রা শুরু করার। সেই সুযোগের পথে একমাত্র বাধা হলেন ডক্টর ইউনূস, এবং ডক্টর ইউনূসের পেছনে জামাত আছে, আর আছে সেনাপ্রধান। সেনাপ্রধান বেসিক্যালি জামাত তো খুবই মানে হতাশ হয়ে গেছে, কারণ জামাতের এবার তারা নিশ্চিত ছিল যে তারা ক্ষমতায় যাবে, এবং যেহেতু সেনা প্রধানও তাদের সমর্থন করে, তারা ভাবতেই পারেনি। তো তারা এখন যদিও আমরা জানি যে একদম চূড়ান্ত মুহূর্তে বিএনপি জামাত সব এক হয়ে যাবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, যদি সেরকম কোনো সিচুয়েশন আসে, কিন্তু তার আগ পর্যন্ত জামাত যেহেতু একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন ভঙ্গের মুখোমুখি দাঁড়িয়ে জামাতও কিন্তু বেশ কিছু ডার্টি পলিটিক্স এই মুহূর্তে খেলছে। সেটা নিয়ে আরেকটি পর্বে কথা বলবো। আজ এ পর্যন্তই। নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবেই, এখন পর্যন্ত কিন্তু এ নিয়ে শঙ্কা মানে সংশয় আছে। অনেকেই চেষ্টা করছে যে 12ই ফেব্রুয়ারি প্রয়োজনে আরো কিছুদিন নির্বাচন পিছিয়ে, এবং সেই পেছানোর নির্বাচনটি ডক্টর ইউনূসের অধীনে আদৌ হবে কিনা সেটা নিয়ে এখনো কিন্তু সন্দেহ রয়েছে। জামাতের আমির জাকাত আইনা খাওয়াবে, সেটা হালাল। কে বলছে? আবু তাহের নাকি ফাহের নাকি কাফের না কাহের বলেছিল না যে মধ্যপ্রাচ্য থেকে জাকাত আইনা খাওয়াবে, বলে নাই? রেকর্ড আছে তো। অবশ্য এরা ভুলে যায়, এরা আবার যখনই বাগে ভরে তখনই কই ভুলে গেছি, বলি নাই, ইত্যাদি ইত্যাদি। তো আপনি জাকাত আইনা খাওয়াবেন সেটা ভালো লাগে, আর তারেক রহমান বলছে বেকার ভাতা দিবে। ভুলটা বলছে কোথায়? বেকার ভাতা দেওয়া তো অসভ্যতা কিছু না। বেকার ভাতা অবশ্যই দিতে হবে মানুষকে, দিলে সমস্যা কি? আমিও মনে করি যে আওয়ামী লীগ যদি পারে অবশ্যই বেকার ভাতা দিতে হবে, এর জন্য আমি আন্দোলন করব। এবং নির্দিষ্ট না, সবাইকে দিতে হবে বেকার ভাতা, যে বেকার থাকবে দিতে হবে। অনেকে যদিও বলেন বেকার হলে মানুষ, বেকার ভাতা দিলে মানুষ বেকার হয়ে যাবে, কাজ করবে না। তো ইউরোপে গিয়ে বেকার ভাতা খেয়ে কাজ করেন কেমনে? মানে আমি অনেক বেকার ভাতা খাওয়া লোকের দেখছি ইউরোপে, তারা না বেকার ভাতা দেওয়া যায়, নিজে কিন্তু ইউরোপে গিয়ে, আমেরিকায় গিয়ে, অস্ট্রেলিয়া কানাডা গিয়ে বেকার ভাতা খায়। ঠিক আছে? আর বাংলাদেশে বেকার ভাতা যায় না। এরকম পদ আর কি, এরকম বদমাইশ বাংলাদেশের মানুষজন। বিশেষ করে মুসলমানরা একটু বেশি বন্ড হয়ে থাকে। অনেকে বলবেন ভাই মুসলমান নাম, জি, মুসলমানরা একটু বেশি বন্ড হয়ে থাকে। অপ্রিয় হলেও সত্য। আপনি দেখেন তাদের কথা কাজে মিল নাই, যারা বলে তা করে না, যা করে তাহা বলে না, কোনো মিল আপনি পাবেন না। যাই হোক, তারেক রহমান বেকার ভাতা দিতে চাইছে। আজকে একটু আওয়ামী লীগ নিয়ে বললাম না, আবার বলবো যে সারাদিন শুধু ওদের গালি দেয়, একটু প্রশংসা করি আর কি। তারপরেও দেখবেন বিএনপি আমার গালি দিবে। বিএনপি গালি দিবে, কারণ বিএনপি চিনে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কোনো ছাড় দেবো না, এটা জানে। গালাগালি করবে, এখানে কিন্তু আমি বিএনপির কোনো সমালোচনা করিনি, তারপর দেখবেন গালি দিবে, যা তা আসবেই। আচ্ছা, জাকাত আইনা খাবে মধ্যপ্রাচ্য থেকে, সেটা খারাপ। আর বেকার ভাতা দিলে
সেটা ভালো, আর বেকার ভাতা দিলে খুব খারাপ। সেটা আবার দিয়ে জামাতিরা প্রচার চালাইতেছে তাদের পেজে, জামাত শিবিরে প্রচার চালায় আর গালাগালি তারেক রহমানকে। তারেক রহমান নাকি ইদানি মুক্তিযুদ্ধের চেতনা বেচতেছে। মানে জামাতিদের কথা হইলো, আপনি যখনই মুক্তিযুদ্ধের কথা বলবেন, জামাত চিনার সিমটম হলে আপনাকে শুধু মুক্তিযুদ্ধের আলাপ তুলবেন, বঙ্গবন্ধু তুলতে হবে না, সেখানে মুক্তিযুদ্ধ বলবেন, দেখবেন মুখ বেকা হয়ে যাবে, একেবারে বাংলার পাস হয়ে যাবে। ঠিক আছে, অমনি বুঝতে পারবেন যারা কারা। মানে আপনি মুক্তিযুদ্ধের কথা আনলেই তাদের সুদূর বুদূর শুরু হয়ে যায়, তাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়, তখনই বুঝবেন যে এটা জামাত। নতুন করে এটা বলা কিছু নাই। বিএনপির মন কি, বিএনপির লোকজন জামাতের সুধীর ভাই মনে ভাই মনে করছিল, এখন কেমন লাগে? এখন কারণ সমালোচনা আওয়ামী লীগ করে? আওয়ামী লীগ তো এখন সমালোচনা করে না তোমাদের। আমি একটা আওয়ামী লীগের পোস্ট দেখি নাই যেখানে বিশ্রী ভাষায় খালেদা জিয়া বা তারেক রহমানকে গালি দিছে, একজনও পাইনি। আমি পাইলে আমার জানাইও, আমি পাইনি। কিন্তু জামাত আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ পক্ষে লোকের যা ইচ্ছা তাই গালি দেয়, আমাকে তো দেয়, আমারও তো বে হিসেবে গালি দেয়। ঠিক আছে, আর এটা আমাদের কথা কি গালি বলবো? ইদানিং তারেক রহমানও গালি দেওয়া শুরু করছে, খালেদা জিয়ারও, বিএনপিরও গোষ্ঠী উদ্ধার করতেছে জামাতরা, শিবিরেরা। আর এরা এরকম যে মৌলবীরা মৌলবীদের পেজে গিয়ে গালি দেন, আমারে না, আমাদের আত্মীয় স্বজন কেউ কেউ বলেছে, এই তোমার ফরিদ তোমার এত গালাগালি করে। তাতে আব্বাসির পেজে গিয়ে দেখেন তো লামা জাহাবিরা কি গালাগালি করে, আর লামা জাহাবির পেজে গিয়ে দেখেন তো আব্বাসি গ্যাংয়েরা কি গালাগালি করে। তো গালাগালি করলে মুখ ধরে রাখবে, এটা তো বাংলাদেশ, এখানে মার্ডার করলে, মানুষ জ্বালিয়ে পুড়িয়ে দিলে পুলিশ বলে মামলা না হলে তো অ্যারেস্ট করা যাবে না, কবর থেকে লাশ তুলে ফেলে, এখানে ওগুলোরই কিছু হয় না। তো আমার নামে যদি এটা সভ্য দেশ হইতো অবশ্যই মামলা করতাম, গালি দিলে নিঃসন্দেহে তার নামে মামলা করতাম। কিন্তু এখানে তো আর কেউ মামলা নিবে না, আপনি তো আমাদের মেরে ফেললে মামলা হয় না, মুক্ত চিন্তকদের। আর ইদানিং মুক্ত চিন্তক আর ওই যারা নিধার্মিক মানুষ তাদের মারলে আগে কিছু হইতো না, এখন মোটামুটি আওয়ামী লীগের মারলেও কিছু না। আওয়ামী লীগের ভাইরা, এই যে আপনারা যে মৌলবী প্রেমে মত্ত থাকেন, ওয়াজিনের মত্ত থাকেন, মনে করেন যে আমরাই শুধু তাদের কাছে খারাপ, আপনারাও তাদের কাছে ভালো না, আপনাদের তারা মুসলমানই মনে করেন। এখন বলবেন আমার মনে করেন না তাই কি হয়েছে, তা আমাদের তো এই কথা, আমাদের আপনি মুসলমান মনে করেন না করেন তাতে কি যায় আসে? আমি যদি এই কথা বলি, যদি আমার এই কথা কারেক্ট নয় তাহলে আপনার কথা কারেক্ট নয়। যে আপনি বললেন না যে জামাতের আপনাদের মুসলমান মনে করলে কি না মনে করলে কি, বা মৌলবীর আপনাদের মুসলমান মনে করলে কি না মনে কি, তা আমাদের আপনারা মুসলমান মনে করলে কি না করলে কি, এটা আর মানবেন না। আসলে ভেতরে ভেতরে ফিরিতে যায় নাই, এখনো সতর্ক হন। আর জামাতের কিন্তু 12টা বেজে গেছে, তারা সমান আসার কারণে তাদের 12 ভাতে মই পড়ে গেছে। জামাত মনে করছে এখন তাদের 12 ভাতে মই বুঝায়েন, মানে তাদের ব্যবসা শেষ, ধরা খাই গেছে তারা। যেটা বলতেছিলাম, রুচি, চিন্তা চেতনা পরিবর্তনশীল। আপনি জোর করে কারো উপরে কিছু চাপাই দিতে পারবেন না, কারো উপরে দিতে পারবেন না। এই পৃথিবীতে মানুষ সমালোচনা করবেই, আপনি সমালোচনা, আপনার সমালোচনা মানুষ করবেই, আপনিও সমালোচনা করলে আপনার সমালোচনা কেউ করবে। আপনি সমালোচনা ঠেকায় রাখতে পারবেন না। আপনি ঠেকাবেন কেন? গণতন্ত্রের এটা তো মৌলবীরা বলবে যে সমালোচনা করা যাবে না, কারণ মৌলবীরা তো মানুষ না, তারা তো মৌলবী, তারা মৌলবী, এমনকি তারা মুসলমানও না। কারণ মুসলমান হলে তো আরেক মুসলমান বাইরে গালাগালি করবে না, কিন্তু তারা তাও করে, তারা তাও করে। তো মৌলবীরা তো, মুসলমানরাই তো আধা মানুষ, সরি টু সে, কারণ সুস্থ চিন্তা করতে পারে না, এই করার যোগ্যতা হারিয়ে ফেলে। আমি জানি অনেকে সমালোচনা, কেউ কেউ বলছে আমি ধর্ম নিয়ে সমালোচনা করি। ভাই, ধর্ম নিয়ে সমালোচনা কেন করবো না? ধর্ম আমার চুল নিয়ে সমালোচনা করে, মুছ নিয়ে সমালোচনা করে, বাল নিয়ে সমালোচনা করে, আমি কেন সমালোচনা করবো না? আপনি আমার সারাদিনে আমার মায়ের তুলে গালি দিবেন, বাপের তুলে গালি দিবেন, আমার কালার নিয়ে গালি দিবেন, চুল বাল মোষ নিয়ে গালি দিবেন, সমালোচনা করতে পারবেন মাইক দিয়ে, 10-12টা না, শত শত মাইক দিয়ে বলতে পারবেন। আর আমি ফেসবুকে এসে বলতে পারবো না কেন? আপনি আমার সমালোচনা বাদ দেন, আপনি আমার মোষ নিয়ে সমালোচনা বাদ দেন, আপনি আমার এই খোঁচা খোঁচা দাড়ি নিয়ে সমালোচনা বাদ দেন, আপনি আমার চুল বাল নিয়ে সমালোচনা বাদ দেন, আমার ড্রেস নিয়ে সমালোচনা বাদ দেন, দেখেন আমিও করবো না। কিন্তু আপনি যখনই আমার এই জামানের সমালোচনা করবেন, আপনার জামানের সমালোচনা করবো। আর প্রশ্ন করতে দিবেন না কেন? কেন প্রশ্ন? প্রশ্ন ছাড়া পৃথিবীতে কিছু সৃষ্টি হবে? কোনোদিনই হবে না। দলান্ধ এবং ধর্মান্ধ, এই অন্ধ লোক দিয়ে কোনোদিন কোনো দেশের উন্নতি হয় না, দলের উন্নতি হয় না। সেটা আওয়ামী লীগকে দেখে বুঝতে পারছেন। আমি জানি আপনাদের তারপর আকল হবে না, এটা বিএনপিকে বলতেছি, আপনাদের আকল হবে না। আওয়ামী লীগের কাছ থেকে আপনারা শিক্ষা নেন নেই, আপনাদের কপালে শনি আছে, বহুত বেজায় শনি আছে। আর আওয়ামী লীগ যদি আবার ভুল করে, যেটা ডক্টর হারুনুর রশিদ সাবেক রাষ্ট্রদূত, তিনি একটা পোস্ট দিয়েছেন অন্যজনের, যে আওয়ামী লীগ যদি আবার ভুল করে, আবারও 5ই আগস্ট আসবে, আবারও 15ই আগস্ট আসবে, ফেরাইতে পারবেন না। এখন জানি না আওয়ামী লীগ সেই ভুল করবে কিনা, কিন্তু বিএনপি সেই ভুল করতেছে। বিএনপি এসে একই সাথে মোহাম্মদের রাজত্ব করতে চায়, একই সাথে মার্টিন লুথার কিং এর রাজত্ব করতে চায়। একসাথে দুইটা হবে না, দুইটার মধ্যে একটা করতে হবে।
একসাথে দুইটা হবে না, আপনি পারবেন না। কারণ কারণ মোহাম্মদী ইজমে মার্টিন লুথার কিং নেই, গণতন্ত্র নেই, সমাজতন্ত্র নেই, ভোটাভুটি নেই, এগুলো হলো ভণ্ডামি। যারা ভোট আসতেছে এগুলো হলো মিথ্যুক, এরা মুনাফেক। ইসলামে না ভোট আছে, ইসলামে না রাজনৈতিক দল করার অধিকার আপনাকে দিয়েছে, ইসলামে না আপনাকে নতুন সংবিধান বানানোর অধিকার দিয়েছে, এমনকি ইসলামে দেশ নামক কনসেপ্টই নেই। ইসলামের দেশ নামে কোনো কনসেপ্ট নেই, যেগুলো আছে ওগুলো ভুয়া কথা, মিথ্যা কথা। কান্ট্রির আরবি কি আমাকে বের করে দেন, ওটা কোরআন বা হাদিসের শব্দই নেই। কান্ট্রির অর্থাৎ দেশ, সেটা আপনি গিয়ে দেখেন আরবিতে কোরআন বা হাদিসের শব্দ আপনি কোনোদিন খুঁজে পাবেন না। আরবি ভাষাতে থাকতে পারে, এখন হতে পারে, কিন্তু ছিল না। আপনি গ্রিক ওয়ার্ড থেকে শব্দ যোগ করে আপনি স্টেট আনতে পারেন, কিন্তু ইসলামে স্টেট নামে কোনো সিস্টেমই নেই। যেমন ইসলামে ধর্ষকের কোনো শাস্তি নেই, কারণ কি? কারণ ইসলামে ধর্ষণ বুঝাই না, তারা ওই শব্দই নেই। এরা ব্যভিচারকে ধর্ষণ মনে করে, আবার ধর্ষণগুলো কিছু বলবে না, ধর্ষণকে ধর্ষণ মনে করবে না। তো আপনি পারবেন না, এই শব্দগুলো নাই, অনেক শব্দ না, এটা আমি বলি নাই, সরণের পীর সাহেব বলেছে যে শুধু কোরআন শব্দ চলবে না। যাক, আমি ধর্মের সমালোচনা আমার অত আগ্রহ নাই। মূল প্রসঙ্গে আসি। বাংলাদেশে এখন যা চলতেছে, মনে করেন না খুব ভালো চলতেছেন। আপনাদের অনেক বুঝাইতেছি, কাজ হবে না, আমি জানি। যখন আওয়ামী লীগেরা বিএনপির উপরে ঘোড়া দৌড়াইতো, বলতাম যে এই দিন কিন্তু থাকবে না, আবার আসবে। তখন আওয়ামী লীগ কি বলতো জানেন? আরে না, আওয়ামী লীগ 20 বছরের ক্ষমতায় আসবে না। একজন আওয়ামী লীগের লোককে আমি বলতে শুনি নাই, নেতা থেকে কর্মী, যে বিএনপি ক্ষমতায় আসতে পারে বা এই পরিবেশ সৃষ্টি হইতে পারে। একজনকে মানাইতে পারেনি, বুঝাইতে পারেনি। বলছে বিএনপি 50 বছর আসবে না, 20 বছর আসবে না। আর এখন তো যারা ক্ষমতায় আসেই নাই, তারাই বলতেছে আওয়ামী লীগ 100 বছর আসবে না। তাদের উদ্দেশ্যে বলতেছি, হিস্ট্রি থেকে কেউ শিক্ষা নেয় না, এটা হলো নাকি ইতিহাসের দুঃখ। এখনো কিন্তু তাই, বিএনপি শিক্ষা নিচ্ছে না, জামাত শিক্ষা নিচ্ছে না, এরা এমন স্টিম রোলার চালাচ্ছে, মানে আওয়ামী লীগ যা করেছে তার সাথে 200 না 300 না 500 গুণ বেশি করতেছে। মনে করতেছে আর কোনদিন আওয়ামী লীগ আসবে না। কিন্তু এত আপনি বুঝাইতে, আপনি একটা বিএনপির কর্মীকে, নেতা তো দূরের কথা, সমর্থককে বুঝাইতে পারবেন না, জামাতের বেকুবদের বুঝাইতে পারবেন না যে আওয়ামী লীগ পাওয়ার আসবে, বুঝাইতেই পারবেন না। কিন্তু আওয়ামী লীগ কিন্তু পাওয়ার আসবে। আওয়ামী লীগ যখন পাওয়ার আসবে, এমন ডলা দিবে, এমন মই ডলা দিবে, বুঝতে পারছেন? এতকেত করার সুযোগ পাবেন। এতকেত বুঝায়েন মানে টু শব্দটি করতে পারবেন না, সোজা হয়ে যাবেন। আর যারা মনে করতেছেন যে প্রতিবাদ করবেন, তখন আওয়ামী লীগ আপনাদের কাছে শিখে ফেলছে কিভাবে প্রতিবাদ যাতে না করতে পারবেন, কি করলে করবেন না। যেমন এই যে প্রথম আলো ডেইলি স্টার কিভাবে পুরাই দিচ্ছেন, লাইভ এসে বক্তব্য দিচ্ছেন, পত্রিকা অমুক পত্রিকা বন্ধ করতে হবে, তমুক পত্রিকা বন্ধ করতে হবে। বলেন নাই? বলেছেন। আপনারা কিন্তু বলেছেন যে এই পত্রিকা চলতে দিবেন না, ওই পত্রিকা চলতে দিবেন না, আপনারা বলেছেন। সুতরাং ছাত্রলীগ, যুবলীগ, তারপর কৃষক লীগ, যত লীগ আছে, লীগের তো বাংলাদেশে অভাব নাই। এমনকি একটা ওলামা লীগ আছে, যেটাকে আমি ওলাবিলাই লীগ বলি। এই ওলামা লীগ, অদ্ভুত ব্যাপার, এই ওলামা লীগ ছাত্রলীগের হিন্দু লেখকদের লেখা বাদ দিতে বলছিল। আমি জানি আপনারা বলে গেছেন, আমি কিন্তু বলি না। আমি কিন্তু দুইটা জিনিস বলবো না। একটা হলো আওয়ামী লীগের ওলামা লীগ বলছিল হিন্দু লেখকদের লেখা বই থেকে বাদ দিতে হবে। আরেকটা ঘটনা বলি, আওয়ামী লীগকে রংপুরে মসজিদের মধ্যে নিয়ে তওবা পড়াইছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, আপনারা তার বিচার করেন নাই। আমি তখন বলেছিলাম যে আপনাদের কিন্তু ভুগতে হবে এই বিচার না করার কারণে। কোনো আওয়ামী লীগের নেতা গুরুত্ব দেয়নি। আমি সেন্ট্রাল মেম্বার নাম ধরে ধরে এখন টেকনিক্যাল কারণে বলতে পারতেছি না। এই লাইভ অবশ্যই তারা দেখবেন, আমি জানি তাদের কাছে পৌঁছবে। অন্তত যারা যার সাথে আলোচনা, তাদের একজন হলেও আপনারা জানবেন। আপনাদের বলছিলাম বিচার করেন, আপনারা করেন না, আপনারা এটা অ্যাভয়েড করে গেছেন, ছাড় দিয়েছেন। ছাড় আপনাদের ছাড় দিছে আওয়ামী লীগ পাওয়ারে। রংপুরে আওয়ামী লীগের মসজিদে ঢুকিয়ে বলছে যে যারা আওয়ামী লীগ করে তারা কাফের, তারা হিন্দু, তারা ভারতে দাল, তারা ইহুদি। তওবা পড়াইছে কানে ধরে, মসজিদে নিয়ে তওবা পড়াইছে। আপনারা বিচার করেন নাই। ডিসি সাহেব রুল জারি করার পর আর কোনো হাইকোর্ট থেকে রিট আসছিল, তারপর ডিসির উপর রুল জারি করেছিল। ডিসি কি জবাব দিচ্ছে আমরা জানি না। এখন ফলাফল ভুগছেন তো, বুঝতে পারছেন তো? যেটা বলতেছিলাম, যারা বিএনপির কথা আপনারা বুঝবেন। সৈয়দ আশরাফ, হুমায়ুন আজাদের কথা যখন ফলে গেছে, এই বাংলাদেশ সৈয়দ আশরাফের কথা ফলে যাবে, ফলে গেছে অলরেডি আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য ফলে যাবে। মৌলবাদী শক্তি কোনোদিনই কোনো রাজনৈতিক দলের বন্ধু না। মৌলবাদী শক্তি, বিশেষ করে মুসলিম মৌলবাদী শক্তি বাংলাদেশ যারা, একটা গণতন্ত্রের পক্ষের না। এটা তো তারাই বলে, আমি বলি না। আমি জানি, তারপরে দেখবেন আমার গালাগালি শুরু করবে এখানে। এরপরেও দেখবেন এখানে আমাকে গালাগালি শুরু করবে যে আমি ইসলামের সমালোচনা করব। জামাত ইসলামের মানে কয়েকদিন পরে শুনবেন যে
নুরুল ইসলামের সমালোচনা করে ওই যে ইসলাম আছে সাথে, ঠিক আছে, ফরিদুল ইসলামের সমালোচনা ইসলাম সমালোচনা, রশিদুল ইসলামের সমালোচনা ইসলামের সমালোচনা, ওই যে ইসলাম আছে। কিন্তু রিয়েলিটি কি তাই? এই যে আপনারা যে বুঝতে চান না, এই দেশের অর্থনীতি চাপা যতই মারেন, দেশের অর্থনীতি ভালো আছে, গণতন্ত্র আছে, আওয়ামী লীগের আমলে তো সিটও ভোটা ছিল, এখন আছে। বিএনপি পাওয়ার আসলে অনেকে মনে করেছেন বিএনপি অ্যাবাউট টু পাওয়ার, অ্যাবাউট টু কুরসি, অ্যাবাউট টু চেয়ার, অ্যাবাউট টু সংসদ, তাই না? অত নালি হাতে সেরে না, বহু কিছু ঘটে যাইতে পারে, বহু কিছু ঘটবে, আপনি ঠেকাইতে পারবেন না। এত কিছু ঘটবে যে যা আপনার চিন্তার বাইরে, আপনি চিন্তাই করতে পারবেন না। শেষ করে দিই, শুরুটা দিই, শেষ করে দিই। সেটা হচ্ছে যে জামাত বেকার ভাতা নিয়ে তারেক রহমানের সমালোচনা করলো, কিন্তু জাকাত আইনা খাওয়াইতে চায়। বেকার ভাতা দোষের কিছু না, অবশ্যই বেকার ভাতা থাকা উচিত। পৃথিবীর সকল সভ্য দেশে বেকার ভাতা আছে। যে মিডিল ইস্ট থেকে জাকাত আইনা খাওয়াইতে চায়, ওই জামাতের আমির সাদা শকুন বদমাইশটা কি জানে, আর জামাতের বেকুবরা কি জানে ওইখানে বেকার ভাতা আছে। বেকার না শুধু, বিয়া ভাতা আছে, বিয়া করলে ভাতা দেয়। এরাই কিন্তু এসে আমাদের কাছে গপ্প করে সৌদি আরবে, লিবিয়াতে, মধ্যপ্রাচ্যে। আমি সরি কামলা শব্দটা ইউজ করতে বাধ্য হইলাম। কামলা দেওয়া খারাপ না, কামলা মানে শ্রমিক। কামলা দিয়ে সেইখানে এগুলো বলে যে এখানে বেকার ভাতা দেয়, বইয়ের ভাতা দেয়, বিয়ে করলে ভাতা দেয়, পড়লা করলে টাকা দেয়, বাচ্চা পেট হলে পয়সা দেয়, তাহলে বেকার ভাতার মধ্যে পড়ে না? তো মিডল ইস্টে থাকলে, ইউরোপ আমেরিকা থাকলে, বাংলাদেশে থাকলে অসুবিধাটা কি? সাদা শকুন আর জামাতিরা এরকম বদমাইশ। জামাতিরা মুনাফেকি করবেই, এটা তাদের সাধারণ চরিত্র। এরা বরাবরই ছিল মুনাফেক, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তো বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, কেমন লাগে এখন আমাদের যখন গালি দেয় বাকশালী বলে, আপনাদের খুব মজা লাগে। আমাদের যখন গালি দেয় নাস্তিক বলে, আমাদের যখন গালি দেয় শেখ হাসিনা দোষর বলে, আমাদের যখন গালি দেয় ভারতের দোষর বলে, আমাদের যখন গালি দেয় বিজেপির দল বলে, আমাদের যখন গালি দেয় নরেন্দ্র মোদী দল বলে, আপনারা খুব মজা পান। এখন কেমন লাগে? এই যে জামাত আপনাদের গোষ্ঠী উদ্ধার করেছেন, কেমন লাগে? অদ্ভুত ব্যাপার। জামাতেরা যে হারে শিবির, জামাত শিবির যে হারে বিএনপির গালি দেয়, বিএনপি কিন্তু তারা 90%, উল্টা 10% উল্টা কাউন্টার দেয় না। অদ্ভুত ব্যাপার। আমাদের গালি দেয়, আমার বিএনপির পরিচিত লোক আমার গালি দেয়, ফেসবুকে শুধু একবার লেগেছে, কিন্তু তাদের আমি দেখলাম না জামাতের সমালোচনা করে না, এখনো না। তার যে সদ্য চরমনায়ের পীর, তার প্রমাণ সর্বশেষ। চরমনায়ের পীর বলছে বিএনপি স্বেচ্ছাচারবাজ। আপনি একটা বিএনপির মুখে থেকে চরমনায়ের উচ্চারণ করে গালি দেয়নি বা তার সমালোচনা করে কেউ বলেনি, একজন আমি পাইনি, একজনও নয়। কারণ কি? আওয়ামী লীগের মতো সাথ দিতেছেন, ছাড়বে না। আপনারা সাথ দিতে পারেন, আওয়ামী লীগ সাথ দিতে পারে, মৌলবীদের দিয়ে ঠেলা খাইছে, আপনারা বিএনপির সাথে ঠেলা খাইতেছেন, ভবিষ্যতেও খাবেন। এমনকি আপনাদের উপরে বেনজির ভুট্টোর মতো ঘটনা ঘটে যেতে পারে। অনেকেই মনে করতেছে বেনজির ভুট্টো যেভাবে খরচার খাতায় চলে গেছে, তারেক রহমান খরচার খাতায় চলে যাবে জঙ্গিদের, অনেকেই মনে করতেছে। শেষ কথা বলে দেই, মজার তথ্য, তিনি জননেতা এলেন আর্মি পাহারায়। শেখ হাসিনা যেদিন আসছিল তিনি কিন্তু আর্মি পাহারায় আসেন নাই, তিনি কিন্তু জনগণের পাহারায় ছিলেন। ভারত স্পষ্ট ভাষায় বলেছে আওয়ামী লীগ সহ নির্বাচনকে করতে দিতে হবে, এটা স্পষ্ট ভারতের মত। এটাকে যদি না মানেন, সম্পর্ক উন্নত হওয়ার কোন সম্পর্ক আমি স্বাভাবিকতা দেখছি না, সম্পর্ক আরো অবনতি করবে। আপনারা কাকে কি দোষ দেন, তিনি সেই দেশে কি করেছেন সেটা সেই দেশের মানুষ ঠিক করে নেবেন, ঠিক আছে? তাকে নির্বাচনে রাজাপক্ষকে আপনি বিরুদ্ধে শ্রীলঙ্কার যুবরা আন্দোলন করেছিল, রাজাপক্ষকে তো নিষিদ্ধ করা হয়নি, জনতা ভোটে হারিয়ে দিয়েছে। নেপালে তো যাদের বিরুদ্ধে আন্দোলন তারা তো রাজনীতি করতে দেওয়া হচ্ছে, যে কমিউনিস্ট পার্টি এখন একত্রিত হয়েছে, তারা নির্বাচনে লড়বে, তাকে তো নিষিদ্ধ করা হয়নি। কিন্তু বাংলাদেশ একটা অদ্ভুত জায়গা, অদ্ভুত দেশ, তারা অজুহাত, তারা এখন নিষিদ্ধ। এমন একটা দাবি করছেন অনেকে যে আওয়ামী লীগের সময় যেন একতরফা নির্বাচন হয়েছে। আমি আজকেই রেকর্ড দেখছিলাম, 100% ভোট পেয়েছেন জিয়াউর রহমান, 100%। সেই ঘটনা তো রেকর্ডেড আছে, আপনি খুলে দেখুন না, পরপর যে নির্বাচন, প্রেসিডেন্সিয়াল নির্বাচন কতবার ভোট পেয়েছে, সেই ভোটগুলো কমছে বিএনপি ধীরে ধীরে ধীরে। আজও যে সংখ্যা আপনারা দেখাচ্ছেন, তার মানে বাংলাদেশের সব মানুষ এখন বিএনপি কে চাইছে কি চাইছে না, এটা কোনো প্রমাণিত হয় না। কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজও কমিউনিস্ট পার্টি গোটা ব্রিগেড 10 লক্ষ মানুষ এনে জমিয়ে দিতে পারে, কিন্তু ভোটের আসনে শূন্য, একটা সিটও জিততে পারে না। সুতরাং আপনি যত লোক এনে দেখান, 9 কোটি তো ভোটার, 9 কোটি ভোটারের আপনি 10 লক্ষ লোক আনলেন, আমি দেখলাম কেউ বলছেন 20 লক্ষ আনলেন। 20 লক্ষ 9 কোটির কত শতাংশ? সেটা মানুষের রায় কিনা এটা স্পষ্ট নয়। সেটা স্পষ্ট হবে তখনই যদি আপনি একটা ইনক্লুসিভ নির্বাচন করেন। ইনক্লুসিভ নির্বাচন না করা পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়।
এটা মানে বুঝতে হবে একটা নির্বাচিত সরকারের সঙ্গে যে ডিল করা দরকার, একটা অবৈধ সরকারের সঙ্গে ডিল করা যায় না। ওখানে যে ঘটনাগুলো ঘটবে, আইন শৃঙ্খলা অবনতি, সেগুলো বলবেন ভারত কেন রিয়াক্ট করছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইউনিট সরকার আটকাতে পারছে না কেন সেই ঘটনাগুলোকে। যদি আপনি যার কথা বললেন আখতারুজ্জামান ভাই, যে লোকটির নাম বললেন যুব নেতা, তাকে রুখতে বিএনপি কি করেছে, তাকে রুখতে যুব দলের নেতারা কি করেছে, তাকে রুখতে ইউনিট সরকার কি করেছে, তাকে রুখতে পুলিশ কি করেছে। সেই চাঁদাবাজি করে যাচ্ছে, অথচ সে যখন আহত হবে তখন বলবেন ভারত কেন রিয়াক্ট করলো। অদ্ভুত বিষয়। আপনার ওখানে সে অবাধে সবকিছু করে যাবে, অপরাধ করে যাবে, সেটা দেখবেন না। তারপরে যদি তার যে কোনো মৃত্যু নিন্দাজনক, যে কোনো, আপনি যত সংখ্যার হিসেবে যাই বলে থাকুন, আমি বলছি একজনের মৃত্যুও নিন্দা করার বিষয়। সে হাদির মৃত্যুকে, হাদির রাজনৈতিক আদর্শকে আমরা পছন্দ করি না বা বিরোধিতা থাকতেই পারে যে কোনো কারণে, কিন্তু তার মৃত্যুটাও অবাঞ্ছিত, হওয়াটা অনুচিত। কিন্তু তাকে মুক্তিযুদ্ধ শহীদের সঙ্গে সমপর্যায়ে আনাটা খুবই দুর্ভাগ্যজনক। সেটা আমরা